আসসালামু আলাইকুম। তো মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবচাইতে অবহেলিত যদি কোনো গ্রুপ হয়ে থাকে তাহলে তারা হচ্ছে সেকেন্ড টাইমার। ঠিক আছে, সো এই সেকেন্ড টাইমারদেরকে নিয়ে অনেকেই ভিডিও বানায় না, ইভেন আমরাও খুব বাল্ক অ্যামাউন্টে বানাতে পারতেছি তাও কিন্তু না। সো অনেকদিনই বানানো হয়নি, তাই আজকে তোমাদের নিয়ে কিছু কথা বলা। তোমরা এই ভর্তি পরীক্ষার শেষ মোমেন্টে আমরা বলতে পারি যে এখনো একেবারে শেষ মোমেন্টে আমরা চলে আসি নাই, স্টিল উই হ্যাভ গট টাইম। যদি তোমার এই ভুলগুলোর মধ্যে কোনো ভুল এখনো থেকে থাকে, ভুলগুলো কারেকশন করো। আশা করি ম্যাক্সিমাম ভুল তুমি কারেকশন করছো। যদি 20% ভুলও তোমার মধ্যে এগুলো থাকে তাহলে কারেকশন করে নাও। এবং পাশাপাশি যারা আগামী বছর ভর্তি পরীক্ষা দিবা তারাও এই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, তো সবার জন্য আসলে গুরুত্বপূর্ণ। তো স্টার্ট করা যাক। সেকেন্ড টাইমের মধ্যে মোস্ট একটা কমন ভুল হচ্ছে কি, তোমরা আবার বেশি ক্লাস করা শুরু করো। মানে দেখা যায় কি, তোমরা অমুক গ্রুপে কমেন্ট করা শুরু করো, ভাইয়া সেকেন্ড টাইমের কোনো আলাদা ব্যাচ হয়েছে, ভাই আমি ক্লাস করবো, আমি ভর্তি হব, আমাকে ক্লাসে নেন, আমি আরো ক্লাস করবো। ভাই সেকেন্ড টাইমের হয়ে তোমার কিন্তু এখন আর ক্লাসের যতটুকু গুরুত্ব না, তার থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ তোমার এক্সাম। হ্যাঁ, সেকেন্ড টাইমার হইছো, সেই ক্ষেত্রে তোমার কিছু নির্দিষ্ট স্পেসিফিক চ্যাপ্টারের দুর্বলতা থাকতে পারে। সো তোমার ওই স্পেসিফিক চ্যাপ্টারের দুর্বলতা ক্লিয়ার করার জন্য তোমার কোনো একটা লাইভ ব্যাচ বা বড় প্রোগ্রামের সাথে তোমার যুক্ত হওয়ার দরকার নাই। একটা রেকর্ডেড কোর্সের মাধ্যমে কিন্তু তুমি দেখা যাবে তোমার নিজের একটা যেই চ্যাপ্টারগুলোতে তোমার সমস্যা আছে তুমি এটা ক্লিয়ার করে দিতে পারবা। যেমন আমাদের কি আছে, বিট ক্র্যাশ কোর্স আছে। এই বিট ক্র্যাশ কোর্সে সব আমরা রেকর্ডেড কোর্স দিই এবং রেকর্ডেড ক্লাস দিই, এবং প্রতিটা ক্লাসের ডিউরেশন অ্যারাউন্ড 2 আওয়ার্সের বেশি হয় না। একটা ক্লাস হাইয়েস্ট 2 আওয়ার্স। তো 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস আমাদের প্রতিটা ক্লাসের অ্যারাউন্ড শিডিউল বা ডিউরেশন আমরা বলতে পারি। তো তোমার যেই চ্যাপ্টারের দুর্বলতা, তুমি শুধুমাত্র সেই চ্যাপ্টারে ক্লাস করবা। তুমি এখন গিয়ে আলাদা করে 2-3টা প্ল্যাটফর্মে গিয়ে ক্লাস করার কোনো মানে নাই। তুমি যেটা করতে পারো, বেশি বেশি এক্সাম দিতে পারো। তোমরা এখন কাজটা কি করো, তোমরা ভুলটা যে ক্লাস বেশি করো, এক্সাম দাও কম। তোমাদের দরকার ক্লাস কম করা, এক্সাম বেশি দেওয়া। অলরেডি যে চ্যাপ্টারগুলো তুমি মোটামুটি লেভেলে পারো, এগুলো যদি 100% প্রিপারেশন কমপ্লিট করতে হবে। ক্লাস করে জীবনও কমপ্লিট হবে, জীবনও হবে না, সেলফ স্টাডি করে হবে এবং বেশি বেশি এক্সাম দিয়ে হবে। বাসায় বসে বসে এক্সাম দিবা, মডেল টেস্ট বা বিভিন্ন ধরনের বই থেকে প্র্যাকটিস এমসিকিউ দিবা জায়গা থেকে, অথবা কোচিং সেন্টারে গিয়ে তুমি পরীক্ষা দিবা। বাট এক্সাম বেশি বেশি দিতে হবে তোমাদের। তো এই জন্যই বেসিক্যালি আমরা আমাদের আলাদা করে এক্সাম বেস আমরা রাখি, যারা সেকেন্ড টাইমার হোক ফার্স্ট টাইমার হোক যাদের বেশি বেশি এক্সাম দিতে পারো। সো আমাদের একটা এক্সাম বেচ আছে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে এনরোল করতে পারো। বিস্তারিত সবকিছু ডেসক্রিপশনে দেওয়া আছে। সো বেশি বেশি এক্সাম দিতে হবে, এটা হলো কথা। তোমাদের ক্ষেত্রে ক্লাস কম করে এক্সাম দিবা। দেন হচ্ছে রিপিটেশন অফ সেম মিস্টেকস। তুমি প্রথমবার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে ভুলগুলো করছো, এখনো যদি সেম ভুলগুলো করে থাকো ভাইয়া, তাহলে ভাই মারা ভাই। তুমি প্রথমবার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোয়েশ্চেন অ্যানালাইসিস করো নাই, এরিয়া মার্কিং করে পড়ো নাই, বায়োলজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ, বৈশিষ্ট্য, ছক, তারপরে সংখ্যাগত তথ্য এগুলো ভালো করে দেখো নাই, ভালো করে রিভিশন করো নাই। তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনী, ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনী ভালো করে সলভ করো নাই, একাধিক রাতের অনুশীলনী করো নাই। তুমি এখনো সেম প্রিপারেশন মিস্টেকস করতেছো, তাহলে তো তুমি অ্যাফোর্ড করতে পারবে না এটা। তাহলে তুমি কেনই সেকেন্ডে প্রিপারেশন নিতেছো? তোমার কমপ্লিটলি সেকেন্ডে প্রিপারেশন নেওয়াটাই তো মানে কি বলবো, একটা জোক বানায় রাখছো ভাই। সো এটা জোক বানানো যাবে না ভাই, এটা জোক না ভাই, তোমরা এটাকে জোক বানায় রাখছো ভাই। এখনো ফার্স্ট টাইমে যে ভুলগুলো করছো, এই ফল্ট আইডেন্টিফাই করতে পারো না। আমার মতে তোমাদের একটা ফল্ট ডায়েরি থাকা উচিত, ডায়েরি না থাক, ছোট একটা প্যাড থাকা উচিত। সো ফল্টের ডায়েরিতে লিখে রাখবা, আমি ফার্স্ট টাইম ভর্তি পরীক্ষার সময় এই ভুল করছি। আমি হইলে প্রতিদিন সকালবেলা উঠে 2টা করে ফল্ট লিখতাম, মাথার মধ্যে যেটা আসছে সেটাই লিখতাম। লিখে 50-60টা খালি ফল্টই লিখতাম আমার, যে আমি ফার্স্ট টাইম ভর্তি পরীক্ষার সময় এই 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 ফল্ট করছি, এই ফল্টগুলো আমি এবার করবো না কানটা না। বুঝা গেছে? সো যতদিন পর্যন্ত এই কাজটা করতে পারবে না, ততদিন পর্যন্ত কোনো কিছু হবে না তোমার দ্বারা। সত্যি কথা, ঠিক আছে? শুনতে খারাপ লাগবে, বাট এটাই সত্য। সেম মিস্টেক রিপিট করা যাবে না। ফল্ট আগে বের করো, ডায়েরিতে সব নোট ডাউন করো, দেন আবার ব্যাক করো পড়াশোনায়। গ্যাপ ফিল আপে টাইম না দেওয়া। দেখো ভাই, এটা একটা খুব সুন্দর ক্লাসিক্যাল এক্সাম্পল আছে।
যদি একটা চৌবাচ্চার মধ্যে সমানে পানি ফিল আপ করো, কিন্তু যদি চারপাশে ফুটা থাকে, ফুটা দিয়ে কিন্তু পানি বের হয়ে যাবে। তো এই চৌবাচ্চা কি আজীবন কোনোদিনও পানি দিয়ে ফিল আপ হইতে পারবে? টেকনিক্যালি হবে না, যদিও এটা থিওরিটিক্যালি হবে, কারণ হচ্ছে যদি এটার ফ্লো বেশি হয়, এটা লিক করার রেট যদি কম হয় সেটা আলাদা বিষয়। যাই হোক, তো তুমি যেটাই হোক না কেন এই চৌবাচ্চায় পানি পড়ে তোমার জীবন বের হয়ে যাবে, অথবা পূর্বেই না কখনো, কারণ সবসময় ছিটতে বের হয়ে যাবে। তাহলে এই ধরনের পড়াশোনার মধ্যেও তুমি গ্যাপ রাখতেছো, এই গ্যাপগুলো রাখা যাবে না। ধরো একটা চ্যাপ্টারের মধ্যে অমুক ছক পারো না, কিন্তু প্রশ্ন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার হইলো, তাহলে এই ছকটা তোমার যতবার ইচ্ছা ততবার পারলে লিখে লিখে দেয়ালের সামনে টাঙ্গায় রাখো। ঘুম থেকে উঠবে আর পড়বা, ঘুম থেকে উঠবে আর পড়বা। তুমি যদি অনেক স্টুডিয়াস স্টুডেন্ট হও, তোমার রুমের মধ্যে মিনিমাম 20 থেকে 25টা এরকম খালি স্টিকি নোটস থাকা উচিত, বড় বড় ছক টক এগুলো লিখে সামনে রাখবে। ঘুম থেকে উঠে খালি আধা ঘন্টা এগুলোই পড়বা, খালি আধা ঘন্টা এগুলোই পড়বা, যেগুলো তোমার মনে থাকে না। বুঝা গেল তো? ঠিক আছে। সো গ্যাপ ফিলিং করতে হবে ভাইয়া, গ্যাপ ফাইন্ড আউট করতে হবে আমার একটা চ্যাপ্টারে কি কি গ্যাপ আছে, কি কি পারি না, কি কি মনে রাখা দরকার। ধরো তোমার সংখ্যাগত তথ্য মনে থাকে না, তো তুমি সংখ্যাগত তথ্য একসাথে সবগুলো করো। হ্যাঁ, সংখ্যাগত তথ্য সবগুলো একসাথে করতে গেলে তোমার ফাটে যাবে ভাই, অ্যাডমিশন টাইমে তোমার সময় নেই। তুমি সেই ক্ষেত্রে কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস মেগাবুক নিতে পারো। ঠিক আছে, আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস মেগাবুক, এটার লিংকও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস মেগাবুকের যদি তুমি হার্ড কপিও কিনতে না পারো, ইবুক হলেও কিনো, সেইখানে দেখবা তোমার সামারি নোটস আছে, সকল সংখ্যাগত তথ্য চ্যাপ্টারে একসাথে করে দেওয়া আছে, সকল বিজ্ঞানী অবদান সব একসাথে করে দেওয়া আছে, সকল প্রকল্পের একসাথে করে দেওয়া আছে, সকল বৈশিষ্ট্য ছক সংজ্ঞা মানে সকল ছক একসাথে করে দেওয়া আছে। তো তুমি নিজেকে আলাদা করে নোট করার দরকার পড়বে না। সো যেটা তোমার গ্যাপ, তুমি অনলি সেই পার্টটা পড়বা, গ্যাপ ফিল আপ করবা। এই চৌবাচ্চাগুলোর গ্যাপগুলা বন্ধ করতে হবে। বুঝা গেল কিনা? এক্সট্রা রাইটার ফ্যান্টাসি ভাই, তোমাকে বেশিরভাগ অনলাইন কোচিং যেটা বলবে, ফার্স্ট টাইমাররা তো এক্সট্রা রাইটার পড়তেছে না, তাহলে তুমি যদি ফার্স্ট টাইমার থেকে বেশি নাম্বার পাইতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এক্সট্রা রাইটার বেশি করে পড়তে হবে, যাতে তুমি তাদের থেকে বেশি মার্ক পাও। যদি এক্সট্রা রাইটার থেকে 10টাও প্রশ্ন আসে, তুমি প্রত্যেক 10টা প্রশ্ন তাহলে পারবা। বাট বাস্তবতা হইতেছে এক্সট্রা রাইটার তুমি কয়টা পড়বা? হয়তো তুমি এবার বললা আলিম স্যারের বই এক্সট্রা রাইটার, কিন্তু প্রশ্ন এবার করছে মাজেদা বেগম মারা। তুমি এবার বললা মাজেদা বেগম ম্যাডামের বই, আসতো আলিম স্যারের বই থেকে। ধরো দুইটাই বললা, এবার আসতো অন্য স্যারের বই থেকে, সেটুসে। তাইলে যেখানের কোনো নিশ্চয়তা নাই যে এক্সট্রা রাইটার থেকে কোন বই থেকে আদৌ প্রশ্ন দিবে, তাহলে ওই তাও আবার হাইয়েস্ট 10% ইনফরমেশন ওইখান থেকে হবে, হাইয়েস্ট। ওইরকম একটা জায়গায় আমি যদি সময় বেশি নষ্ট করি, তাহলে আমার হবে না। কারণ আরেকটা জিনিস তোমাকে বলি, আমরা অনলাইন টিচাররা একটা জিনিস ভুলে যাই, স্টুডেন্টের ক্যাপাসিটির কথা। ভাই, একটা স্টুডেন্ট অনলাইনে গাইডলাইন নিতে আসছে, তোমাকে বুঝতে হবে তার অবস্থা আসলে খুব একটা ভালো না, এক। দ্বিতীয়ত, তার অবস্থা যদি আসলে এত ভালো হইতো, সরি টু সে, সে সেকেন্ড টাইমার হইতো না। কারণ সেকেন্ড টাইমারদের ছোট একটা অংশ জাস্ট অল্প মার্কের জন্য চান্স মিস করে, তারা পরের বার হয়তো চান্স পেয়েও যায়। কিন্তু সেকেন্ড টাইমারদের অনেক বড় একটা অংশ শুধু অল্প মার্কের জন্য না, ভালো মার্কের জন্য চান্সটা মিস করছে। সো এমন স্টুডেন্ট সেকেন্ড টাইমে যে চান্স পাবে, তার যে ক্যাপাবিলিটি অনেক বেশি, আপনি কেমনে ভাবেন? তাকে আপনি আলিম মাজেদা সব রাইটার নাকি বই পড়তে বলেন, কিভাবে সম্ভব তো না। তো সে এক্সট্রা রাইটার ইনফরমেশন যদি পড়তে হয়, তাকে জাস্ট যে কোনো একটা বাজারে গাইড নাও, সেখানে যে এক্সট্রা ইনফরমেশন আছে, আমাদের কিউএনএর বইও আছে, এই যে মেগাবুকের কথা বললেন এখানেও আছে। যে কোনো তুমি কোচিংয়ে পড়তেছো, সেখানেও তোমার এক্সট্রা রাইটারে কোনো একটা পিডিএফ বা কিছু দিবে, কিছু শিট দিবে, সেখান থেকে যদি সম্ভব হয় পড়ে নিও। বাট দিস ইজ অপশনাল, মাথায় রাখবা, এটা আমার অপশনাল, এটা আমার তেমন কিছু না। কাম টু রিয়েলিটি ভাই, কাম টু রিয়েলিটি আসো। কি রিয়েলিটি? যে তোমার প্রতি বছর 5 মার্ক করে সেকেন্ড টাইমারদের কাটে, এই বছর হয়তো 3 মার্ক কাটলো। তো তোমার ধরো আগের সিনারিওটা যদি হিসাব করি, তোমার কত পাইতে হবে সেকেন্ড টাইমার হইতে হইলে? 80, 75 থেকে 80 যদি তুমি পাইতে পারো, তাহলে তুমি সেকেন্ড টাইম হয়েও চান্স পেয়ে যাবা। কারণ 5 কাটলো 70 থাকে, আর 70-এ চান্স হয়, আমরা গত বছরগুলোতে দেখছি 70-এ চান্স হয়। তাহলে তোমার টার্গেট থাকবে সেফেস্ট জোন হচ্ছে 80-র মধ্যে নাম্বার অ্যান্সার করা। তো 80% পারার জন্য আমার এক্সট্রা রাইটার নিয়ে খুব বেশি ফ্যান্টাসি দেখানোর অতিরিক্ত দরকার নেই। যতটুকু সম্ভব ততটুকু পড়বা।
কিন্তু এটার পিছনে অতিরিক্ত সময় ব্যয় করা যাবে না, যাবে না, যাবে না। দিনের মধ্যে 3-4 ঘন্টা এক্সট্রা রাইটার নিয়ে পড়ে থাকা যাবে না, যাবে না, যাবে না। হাইয়েস্ট দিনের মধ্যে 40 থেকে 50 মিনিট বা 30 থেকে 40 মিনিট তুমি এগুলো নিয়ে টাইম ওয়েস্ট করলা, এর বেশি না। জিকেইতে তুমি এখনো কাঁচা। আরে বাবা, ফার্স্ট টাইমারদের সাথে তোমার ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কি? যে তুমি 5টা মার্ক বেশি তুলতে হবে। ফার্স্ট টাইমার সে 70 পাইলেই সে চান্স, আর তোমার 75 তুলতেই হবে মাস্ট। 80 পাইলে সেফ জোন, ঠিক আছে? 75 তোমার তুলতেই হবে। তো তুমি কি দিয়ে তার থেকে আগায় থাকবা? বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স তুমিও যা পারো ও সে তা পারে। ফার্স্ট টাইমার আরো বেশি ভালো পারলে, কারণ কি ও রানিং পড়ার মধ্যে আছে, তুমি মাঝখানে গ্যাপ দিচ্ছ। তাই তোমাকে ভালো পারতে হলে কি করতে হবে? তোমার জিকে ইংলিশ আগে পড়ছো না? ওর আগে তো তুমি জিকে ইংলিশ পড়া শুরু করছিলা, তাহলে এগুলো বারবার রিভাইজ করো না কেন? এগুলোতে কাছে থাকলে হবে? এখানে তোমার 25-এর মধ্যে 25ই আনার চেষ্টা করতে হবে। হ্যাঁ আমি জানি 25 পাবা না, 24 পাও, 23 পাও, ন্যূনতম 23 পাও। বুঝা গেছে? একটা ফার্স্ট টাইমারের থেকেও তোমাকে 25-এ আনার ট্রাই করতে হবে। যদিও টেকনিক্যালি হয়তো অনেকেই পারবা না, তো অ্যাটলিস্ট 23টা আনার ভাবা, এই মেন্টালিটি রাখতে হবে। সো জিকেইতে কাঁচা থাকা যাবে না, এটা তোমাদের জন্য হারাম। ব্যাকআপ না রাখা, ভাই দেখো এটা যদিও শুরুতে বলা উচিত ছিল যে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা, মানে যারা সেকেন্ড টাইমার তোমরা, তো তারা হচ্ছে কি অবশ্যই একটা ব্যাকআপ রেখে মেডিকেল সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করবা। যেমন যে কোনো একটা ভার্সিটিতে ভার্সিটিতে সিট রেখে দেন তুমি সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করবা, ঠিক আছে? এইটা একটা কথা। দ্বিতীয়ত, যদি কোনো কারণে এই কাজটা না করে থাকো, সেই ক্ষেত্রে সেকেন্ড টাইম মেডিকেলের সাথে সেকেন্ড টাইম ভার্সিটি কোন একটা জায়গার প্রিপারেশন শুরু করো। ভার্সিটি এ ইউনিট হতে পারে, কৃষিগুচ্ছ হতে পারে, সেকেন্ড টাইম এনিথিং। সো একটা সেকেন্ড টাইমের প্রিপারেশন এর সাথে রাখবা, ব্যাকআপ রাখবা। ব্যাকআপ রাখলে মেডিকেল ভর্তি পরীক্ষার দিন অতিরিক্ত স্ট্রেস আসবে না যে আল্লাহ এই ভর্তি পরীক্ষার চান্স না পেলে আমার যাওয়ার কোনো জায়গা নেই। সো যাওয়ার জায়গা থাকবে, তাই না? যাওয়ার জায়গা থাকবে। সো এই চিন্তা থাইকা আমার কি হবে, আমার টেনশনটা কম হবে, পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবো। সোশ্যাল নেগেটিভিটি ইনফ্লুয়েসড হয়ে যাওয়া, ভাই সেকেন্ড টাইমাররা সোশ্যালি এত পরিমাণ নেগেটিভিটির শিকার হয় বলার বাহিরে। তোমার যে মা বাবা আজীবন তোমার উপর বিশ্বাস রাখতো, সেই মা বাবা তোমার উপর বিশ্বাস রাখতে পারবে না। সবচেয়ে আইরনিক্যাল ফ্যাক্টসও হইতে পারে, ঠিক আছে? যেসব আত্মীয় স্বজন তোমার প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলতো, এখন জাস্ট তুমি মেডিকেলে চান্স পাও না বলে কি ছাতার পড়ালেখা করছে ভাই, ও তো ভালো স্টুডেন্ট না। এতদিন আমরা দেখছি আর কি, ওই এইচএসসি দেখা দেখি করে হয়তো ভালো রেজাল্ট করছে, ঠিক আছে? এই ধরনের কথাবার্তা বলা শুরু করছে। সো অনেক নেগেটিভিটির শিকার হবা, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবার কাছে, ইভেন সবচেয়ে প্রিয় মানুষের কাছেও হয়তো, বুঝতে পারতেছো তো, নেগেটিভিটির শিকার হবা। সো এগুলোতে ইনফ্লুয়েসড হওয়া যাবে না। সবাইকে চিন্তা করবো দেখাই দিব আমি, আমাকে ভালো করে পড়তে হবে, আমার শুধু ফোকাস থাকতে হবে পড়াশোনায় এবং বেশি বেশি এক্সাম দেওয়ায় এবং ফল্ট ফাইন্ডিং করে। আমার প্রতিটি চ্যাপ্টারে কোনো গ্যাপ রাখা যাবে না, কোনো দিক দিয়ে কোনো ছিদ্র রাখা যাবে না। কোষ ও এর গঠন থেকে যদি হাসান স্যারের বই থেকেই 2টা বা 3টা প্রশ্ন আসে, আমি 3টা প্রশ্নই পারবো, এটা আমার রাখতে হবে, অর্থাৎ গ্যাপ রাখা যাবে না, ঠিক আছে? আমার যদি বায়োলজিতে 30টা প্রশ্নের মধ্যে আজমল হাসান মিলে 28টা প্রশ্ন আসে বা 25টা প্রশ্ন আসে, এই 25টাই আমি পারবো, বাকি 5টা বাদই দিলাম এক্সট্রা রাইটার ইনফরমেশন, সেখানে 5টার মধ্যে 2টা পারলাম, 3টা পারলাম, যাই আসে না আমার। কিন্তু ফুটা রাখা যাবে না, যা পড়তেছো সেখানে কোনো ফুটা রাখা যাবে না। সো এই হইল ইংজি সেকেন্ড টাইমারদের কথাবার্তা। বাবারা তোমরা এমনিই মানে অনেক পিছিয়ে আছো জীবন যুদ্ধে, তোমাদের একটা বছর অলরেডি লস, অনেকেরই লস। যদি কোনো ভার্সিটিতে ব্যাকআপ না থাকে তোমাদের সবারই একদম 1 বছর লস। ইভেন মেডিকেলে যদি চান্স পেয়েও যাও তাও তোমার 6টা বছর পড়ালেখা করতে হবে, এবং তোমার যে বেসমেন্টগুলো আগে মেডিকেলে চান্স পেয়েছে তাদের থেকে তোমার 1 বছর জীবনে এমনিও লস। সো আর যদি কোনো লসের মধ্যে না পড়তে চাও তাহলে ভালো করে পড়াশোনা করো, অ্যাটলিস্ট এইবার মেডিকেলে চান্স পাওয়ার ট্রাই করো। এবার 3 নাম্বার কাটতেছে অনলি মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য। সো এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আরো বুস্টআপ দিয়ে পড়াশোনা শুরু করা। গত বছরও 1000 প্লাস, প্রায় 1200 প্লাস সেকেন্ড টাইমার চান্স পাইছে, এবার 1500 প্লাস বা 1800 প্লাস সেকেন্ড টাইমার হয়তো চান্স পাইতে পারে, আমার কাছে যা মনে হচ্ছে আর কি। সো সেকেন্ড টাইমারে কিন্তু এবার আরো ভালো সংখ্যক চান্স পাবে। সো এই ভুলগুলো যদি তুমি করে থাকো বাবা, এগুলো বাদ দাও। টার্গেট রাখো আমার 80 নাম্বার তুলতে হবে, টার্গেট রাখো 80 তুলতে হবে। 80 তুললে যে কোনো একটা মেডিকেল পাবো। কাম টু রিয়েলিটি, তুমি প্রথমবারে মেডিকেলই ক্র্যাক করতে পারো না, তুমি এখন ডিএমসি স্বপ্ন দেখলে হবে না, তুমি এখন জাস্ট মেডিকেলে চান্স পাওয়ার চেষ্টা করো, তাতেই তোমার মোর দেন এনাফ। যদি আল্লাহ সহায় থাকে এর থেকে অনেক ভালো নাম্বার তুলতে পারবা ইনশাআল্লাহ। সো এইটাই ছিল আজকের কথাবার্তা।
আল্লাহ হাফিজ।